আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো একটু আগে আপু তোমাদের ফার্স্ট পেপারটা শেষ করছেন। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখানো হয়েছিল, যেগুলোর মধ্যে থেকে আসলে প্রশ্ন আমাদের বিভিন্ন ভার্সিটিতে করে থাকে, শুধু ডিএও জেও এগুলো না। সব ধরনের ভার্সিটিতে আসলে ঘুরে ফিরে এগুলাই আসে। ওকে, তো আমরা দ্রুত সেকেন্ড পেপারটাও শুরু করব। তার আগে একটু জানিয়ে দাও আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, আমরা খুব তাড়াতাড়ি শুরু করে ফেলবো। ওকে, তাহলে চলো শুরু করি। তো আমরা প্রথমে তাপগতিবিদ্যার ম্যাথগুলো দেখব। তো আমাদের প্রথম ম্যাথটা দেখো, আমাদের প্রথম প্রশ্নটা দেখো। এখানে বলা হয়েছে যে এটি কার্নো ইঞ্জিন যখন 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে, অর্থাৎ আমাদের এখানে তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে, মানে কি আমরা জানি। আচ্ছা দাঁড়াও, তারপরেরটুকু দেখি। তখন এর কর্মদক্ষতা হয় হচ্ছে 30%। এক্ষেত্রে ইঞ্জিনের উচ্ছেদ তাপমাত্রা কত? ওকে, সো আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা T2 দেয়া আছে এবং আমাদের থেকে চাইছে হচ্ছে তাপ উচ্ছেদ তাপমাত্রা। সেক্ষেত্রে আমাদের এখানে কর্মদক্ষতাটাও দেয়া আছে। ওকে, তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ইটা ইকুয়াল 1 - T2/T1 ইন্টু 100%, রাইট? তাহলে আমাদের এখানে সবকিছু মোটামুটি দেয়া আছে, আমাদের T1টা বের করতে হবে। টি টুটা হচ্ছে আমাদের সেলসিয়াসে দেয়া আছে, তো আমাদের এটাকে ফার্স্টে কেলভিনে নিতে হবে। সো কেলভিনে নিতে চাইলে আমাদের এই 210-এর সাথে 273 যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে কত পাবো? 38 আর হচ্ছে 2 2 4, তাহলে 483। ওকে, আর এটা দেয়া আছে হচ্ছে আমাদের 30%। সেক্ষেত্রে এটাকে আমরা 0.3 লিখতে পারি, ইকুয়াল টু 1 - T2/T1। 100%টা চলে যাবে, যেহেতু ইটাটাকে আমরা পার্সেন্টেই লিখছি। তারপর আমরা কি করব? T2/T1 এই পাশে এনে 1 - 0.3 যদি আমরা করি, 1 - 0.3 করলে আমরা এখানে পাবো হচ্ছে 0.7। তারপর আমাদের লাগবে কি বলতো? আমাদের লাগবে হচ্ছে T1। আমাদের দেয়া আছে কি? আমাদের দেয়া আছে হচ্ছে T2। তো দেখো, আমরা T1টাকে যদি এরকম করি তাহলে আমরা পাবো হচ্ছে T2/0.7। সো T2 কত? 483 ডিভাইডেড বাই 0.7। সো 0.7কে এই 0 পয়েন্ট অর্থাৎ 10 ইনভার্স 1 এটাকে আমরা উপরে উঠাই দিব। সো উপরে থাকবে হচ্ছে 10। তারপর 7 দিয়ে আমরা 483কে যদি কাটি তাহলে দেখো এখানে কত পাবো। দেখো, এটা একটু তোমাদের ফার্স্ট ক্যালকুলেট করতে হবে। তো আমরা যেটা করতে পারি, 7 সাথে 49 হয়, তো এখানে আছে 48, তো 6 সাথে 42, 6 বাকি থাকলো 63, 7 9 63। সো 69 এখানে পাইলাম ইন্টু 10, তো 690 আমাদের এটা আসবে হচ্ছে কেলভিনে। তাহলে তাপ উচ্ছেদ তাপমাত্রা কত? 690 কেলভিন। ওকে, ঠিক আছে, তারপরে ম্যাথটায় যাই। আচ্ছা, তারপরের প্রশ্নটা আমাদের বলছে যে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত? আচ্ছা, এটা হচ্ছে তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও, নাইট্রোজেনের ক্ষেত্রে এটা কত হইতে পারে, নাইট্রোজেনের ক্ষেত্রে কত হইতে পারে, এবং অন্যান্যগুলোর ক্ষেত্রেও কি কি হইতে পারে, এটা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেন এটা কত পরমাণুক গ্যাস? এটা দ্বিপরমাণুক গ্যাস না? সো দ্বিপরমাণুক গ্যাস নাইট্রোজেন। সো আমরা জানি দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা কত হয়ে থাকে? গামার ভ্যালুটা হয়ে থাকে 1.4। এক পরমাণুকের জন্য এটা কত হয়ে থাকে? এক পরমাণুক যদি হয়, এক পরমাণুকের ক্ষেত্রে গামাটা হয়ে থাকে 1.67। আর বহু পরমাণুকের জন্য এটা কত হয়ে থাকে? বহু পরমাণুকের জন্য এটা হয়ে থাকে 1.33। ওকে, হ্যাঁ, 1.4। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 1.4। এর পরের প্রশ্ন আমাদের কি বলছে দেখি তো। কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে? দেখো, এইটা ম্যাথমেটিক্স করে অনেক কিছু করে এটা বের করা যায়, শর্টকাট অ্যাপ্লাই করে বের করা যায়, বাট পরীক্ষার হলে এই জিনিসটা কি করার টাইম থাকবে? এটা তোমাদের মুখস্থ ভ্যালু বসাইতে হবে। দেখো, এই জিনিসটা বের করার সূত্র হচ্ছে F - 32/9 ইকুয়াল টু K - 273/5। এইটা এত কিছু করে তোমার মানে বের করার দরকার নাই, তুমি এটা মনে রাখবা যে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল সমান হয়।
এইটা 574.25 ডিগ্রি ফারেনহাইট বা কেলভিন। আর এইটারই আরেক রকম একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট কোন তাপমাত্রায় সমান হয়? এইটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো। সেলসিয়াস আর ফারেনহাইট কখন সমান হয়, কোন তাপমাত্রায়? আর কেলভিন আর সেলসিয়াস এটা আসলে কখনো সমান হইতে পারে না। ওকে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, আর আমি তোমাদের যেটা জিজ্ঞেস করছি এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখো, এই প্রশ্নটা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করা হলো। ওকে, এই জিনিসটা খেয়াল করো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করা হলো। এন্ট্রপির পরিবর্তন কত হবে? এন্ট্রপির পরিবর্তন চাইছে। এন্ট্রপির পরিবর্তন, এটার সূত্র হচ্ছে দুইটা কেস আছে, একটা হচ্ছে দশার পরিবর্তন আর একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তো তাপমাত্রার পরিবর্তন এইটা যদি হইতো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হইতো? এন্ট্রপির পরিবর্তন এটা সমান আমরা লিখতে পারি dQ/T। যেহেতু এটা দশার পরিবর্তন সেজন্য আমরা mLF/T ইউজ করব। যদি তাপমাত্রার পরিবর্তন হইতো সেক্ষেত্রে আমাদের ms/Δθ/T এই সূত্র ইউজ করতে হইতো। এইটা তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে, আর এইটা অবস্থা বা দশা পরিবর্তনের ক্ষেত্রে, অবস্থা বা দশা পরিবর্তনের ক্ষেত্রে এই সূত্র ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, তো এখানে আমাদের কি কি দেয়া আছে? বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3.36 × 10⁵ জুল পার কেজি। বাট এইটা দেয়া নাও থাকতে পারে, এইটা একটু তোমরা মুখস্থ করে ফেলবা। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 3.36 × 10⁵, আর পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এইটা হচ্ছে LV = 2.26 × 10⁶ জুল পার কেজি। তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে। সো আমাদের এক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব? এক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে এন্ট্রপির পরিবর্তন = dQ/T mLF/T। সো এখানে আমাদের এমটা কত দেয়া আছে? এমটা দেয়া আছে 273 কেজি, 273 ইন্টু LFটা দেয়া আছে 3.36 ইন্টু 10⁵। তারপর আমাদের তাপমাত্রা বসাইতে হবে। তাপমাত্রাটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। সো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে যদি আমি কেলভিনে নেই তাহলে কত হয়? 1 কেলভিন হয় না? সো 273 প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে 273 কেলভিন। ওকে, সো 273 প্লাস 0, উপরে 273 আছে, এইটার এইটা কাটা যাবে। সো আমাদের আনসারটা হচ্ছে 3.36 × 10⁵ জুল। ওকে, আচ্ছা, শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল Fe এবং মহাকর্ষ বল Fg এর অনুপাত কত? দেখো, এই জিনিসটা একটু মনে রাখতে হবে তোমার। এইটাকে তুমি চাইলে বিভিন্নভাবে ক্যালকুলেট করে করতে পারো। যেরকম আমরা জানি Fe এইটা হলো 9.19 × 10⁹ ইন্টু Q1 Q2/r², আর Fg এটা ইকুয়াল হচ্ছে 6.673 × 10⁻11 m1 m2/r²। ওকে, তো এই দুইটার অনুপাত আমার চাইছে। তো এই দুইটার অনুপাত আমি কিভাবে বের করব? এই দুইটার অনুপাত তুমি চাইলে কাটাকাটি করে করতে পারো, বাট আমাদের কি করতে হবে এটা একটু মনে রাখতে হবে। তো এটা বিশাল ক্যালকুলেট তুমি করতে পারো। Q1 Q2 এর ভ্যালু বসাইতে পারো। Q1 Q2 এর ভ্যালু এর জায়গায় আমি এটা বসাইতে পারি। Q1 এর ভ্যালু যেহেতু 1.6 × 10⁻19 কুলম্ব, আর m এর ভ্যালুটাও আমরা জানি, ইলেকট্রনের ভরটা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। তো সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো বসাই এটা ক্যালকুলেট করতে পারি। বাট আমাদের এটা একটু মনে রাখতে হবে, Fe/Fg এটা ইকুয়াল হচ্ছে 4.2 × 10⁻42। ওকে, সো কুলম্ব বল এবং মহাকর্ষ বলের যে অনুপাত সেটা হচ্ছে 4.2 × 10⁻42। তোমার এটা হচ্ছে অনুপাত। ওকে, ওয়ালাইকুম আসসালাম তাইয়্যিবা ইসলাম প্রান্তি। ওকে,
ঠিক আছে, চলো নেক্সটে যাই। ওকে, 5 মাইক্রোফ্যারাড এর 5টি ধারক সিরিজ সংযোগে যুক্ত করা হলো, ওই ধারকগুলোর সমতুল্য ধারকত্ব কত? দেখো, এটা একটু শর্টকাট দিয়ে তোমার মনে রাখতে হবে, মানে এটা ক্যালকুলেট করা যায়। যখন আমরা জানি সিরিজে থাকে তখন ধারকত্ব 1/c ইকুয়াল হয় হচ্ছে 1/c1 প্লাস 1/c2 প্লাস ডট 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 প্লাস 1/c1 cn। ওকে, সো এরকম করে ক্যালকুলেট করতে পারো, বাট শর্টকাটটা হচ্ছে যখন সমমানের n সংখ্যক ধারক সিরিজে যুক্ত থাকবে, সেক্ষেত্রে আমার যে তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট এইটা ইকুয়াল হবে সি ডিভাইডেড বাই এন। অর্থাৎ এন সংখ্যক ধারক যখন এন সংখ্যক সমমানের ধারক যখন হচ্ছে তোমার সিরিজে সংযুক্ত থাকবে, তখন সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল সি বাই এন। তো এখানে সি এর ভ্যালু হচ্ছে 5 মাইক্রোফ্যারাড ডিভাইডেড বাই এন, মানে 5টি, কয়টি? 5টি। সো 5/5 ইকুয়াল হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। ওকে, সো 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, হ্যাঁ ক্যাম্পাসে আসলে দেখা করা যাবে, তোমরা চলে আসছো সময় মতো। ওকে, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, অর্থাৎ প্রাবল্যটা আমাদের এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান ই ইকুয়াল টু সি এক্স স্কোয়ার হয়, যেখানে সি ইকুয়াল ধ্রুবক, তবে তড়িৎ বিভব ভি ইকুয়াল ওয়াট? তড়িৎ বিভব ভি ইকুয়াল ওয়াট? সো আমরা জানি ই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ভি ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডি এক্স। ওকে, যেহেতু এক্স অক্ষ বরাবর বলছে সেহেতু আমরা এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করব। ওকে, সো এখানে প্রাবল্য কত দেয়া আছে? সি এক্স স্কোয়ার ডিএক্স। সো সি যেহেতু ধ্রুবক, এটাকে আমি সামনে আনি, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। সো এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? এখানে মাইনাস সি ইন্টু এক্স কিউব বাই 3। ওকে, তাহলে আমাদের আনসারটা কত হবে? আনসারটা হবে সি, 8-এর সি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 8-এর সি। হ্যাঁ সাজ্জাদ হোসেন, ক্যাম্পাসে আসলে দেখা করা যাবে, বললাম তো। ঠিক আছে, এরপর আসো পরে ম্যাথে যাই। আধানের কোয়ান্টায়ন। ওকে, আধানের কোয়ান্টায়ন অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব? নিচের বস্তুতে কোন চার্জটি থাকা সম্ভব? দেখো, আধানের কোয়ান্টায়ন এই জিনিসটা সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া আছে। এখন আধানের কোয়ান্টায়ন এই জিনিসটাকে আমি এইভাবে বলতে পারি, কিউ ইকুয়াল টু এনই, যেখানে এন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, সো কিউ এটা হচ্ছে টোটাল চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। অর্থাৎ টোটাল চার্জকে আমি যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। ওকে, তাহলে দেখো এই জিনিসটাকে, তাহলে প্রত্যেকটাকে আমাদের কি দ্বারা ভাগ করতে হবে? 1.6 মাইনাস 1.6 ইন্টু 10⁻19, বা যেহেতু জাস্ট মান দ্বারা ভাগ করবো সেহেতু 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করলেই হবে। সো এই 10⁻19 সবগুলোতেই আছে, সো 10⁻19 সবগুলোতেই আছে। সো আমাদের 10⁻19টাকে আপাতত কাউন্ট করবো না, 1.6 দ্বারা এগুলোকে ভাগ করে দেখবো পূর্ণ সংখ্যা কোনটাই আসে। দেখো 9.4কে আমি যদি 1.6 দ্বারা ভাগ করি, তাহলে কি এটা পূর্ণ সংখ্যা আসা সম্ভব? 5 16 80, তারপরে হচ্ছে 6 16 কত 96, তার মানে এটা হবে না। যদি এটা 9.6 হইতো তাইলে এটা হইতো, এটা বাদ। তারপরে 3 16 48, তা এটা যদি 4.8 হইতো তাহলে এটাও হইতো। 6.2 4 16 64, যদি 6.4 হইতো তাইলে এটাও হইতো, বাট এটা হইলো না, এটাও বাদ। তো বাকি থাকলো হচ্ছে 3.2। 3.2 কেন হবে? 3.2কে 1.6 দ্বারা যদি ভাগ করো, তাহলে এখানে কি পাবা? 2। এই জিনিসটা একটা পূর্ণ সংখ্যা, এই জিনিসটা একটা পূর্ণ সংখ্যা। তার মানে আধানের কোয়ান্টায়ন অনুসারে n ইকুয়াল যেহেতু পূর্ণ সংখ্যা, তো আমাদের আনসারটা হচ্ছে ডি। ওকে, আধানের কোয়ান্টায়ন থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, তো তোমরা আধানের কোয়ান্টায়ন জিনিসটা একটু দেখে নিবা। জিনিস ইজি, বাট হচ্ছে একটু মানে পরীক্ষার টাইমে ভুলে যেতে পারো। ওকে, আচ্ছা এবার আসলে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে। সমান্তরাল পাত ধারক, এটা প্রত্যেক পাতের
ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পেলে পাঠদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস পেলে ধারকের ধারকত্ব কত হবে? ধারকত্ব চাইছে। তো সেক্ষেত্রে আমাদের সমান্তরাল পাঠ ধারকের যে ধারকত্ব সেটা ইকুয়াল কি? সি ইকুয়াল এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, রাইট? সো এটা হচ্ছে পাঠদ্বয়ের ক্ষেত্রফল, ডি হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, এপসাইলন নটের ভ্যালু আশা করি তোমরা সবাই জানো 8.854 ইন্টু 10 ইনভার্স 12, রাইট? এটার এককটা একটু কমেন্ট করে জানাও তো, এপসাইলন নটের একক এটা একটু কমেন্ট করে জানাও তো। ওকে, হ্যাঁ 3.2 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, ইউর রাইট। ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, এপসাইলন নট যেহেতু একটা ধ্রুবক সেহেতু আমরা এইভাবে লিখতে পারি, সমান্তরাল দিতে পারি একটা, যেহেতু ধ্রুবক উঠাই দিছি সমান চিহ্ন উঠে গিয়ে একটা সমান্তরাল বসবে। ওকে, যেও ক্যাম্পাস বাট হলো না। তুমি কি ট্রাই করছো এখনো? এই ইউনিটের জন্য ট্রাই করো, তারপর দেখো ডি ইউনিটের পরীক্ষা দিয়ে তো হতাশ হইলে হবে, এই ইউনিটের জন্য প্রিপারেশন। ওকে, দেখো এর সমানুপাতিক ডি এর ব্যস্তানুপাতিক মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস করা হয়েছে। দেখো ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে A2 ইকুয়াল হচ্ছে 3A1, পাঠদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস করা হয়েছে, তার মানে D2 ইকুয়াল 1/6 D1। এই যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা একটা ইকুয়েশন বানাইতে পারি। ইকুয়েশনটা হলো C2 ইকুয়াল, আচ্ছা দাঁড়াও, C2 বাই C1 ইকুয়াল টু, যেহেতু A হচ্ছে সমান্তরাল সেহেতু A2 বাই A1, D যেহেতু ব্যস্তানুপাতিক, সরি A যেহেতু সমানুপাতিক, সমান্তরাল বলে ফেলছি, A যেহেতু সমানুপাতিক সেহেতু A2 বাই A1, আর D যেহেতু ব্যস্তানুপাতিক সেহেতু D1 বাই D2। ওকে, ঠিক আছে। ওকে, তো A2 কত হয়েছে? A2 বাই A1 হচ্ছে 3, A2 বাই A1 হচ্ছে 3, আর D1 বাই D2 এটা যেহেতু D2 বাই D1 1/6 হইতো, সো D1 বাই D2 এটা হবে 6, সো 318 ইন্টু C1, সো পূর্বের 18 গুণ বৃদ্ধি পাবে। ওকে, তারপর একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল 1.4 মিটার স্কোয়ার, বায়ু মাধ্যমে পাতলা পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.03 মিটার, এর দূরত্ব মাইক্রোফ্যারাডে কত হবে? তো তোমরা একটু আনসারটা বলো তো দেখি। তোমরা একটু দ্রুত আনসারটা বলো, আমি কমেন্টগুলো পড়ি। ওকে, আচ্ছা দেখো এটা আমরা ম্যাথ করতে হবে। সো সমান্তরাল পাত ধারকের সূত্র হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। সো এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8 পয়েন্ট, নিচে করি 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু এ কত 1.4, তারপর আমার হচ্ছে আর কি দেয়া আছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.03, সো 3 এটাকে 10 ইনভার্স 2 দ্বারা লেখা যেতে পারে, আর 10 ইনভার্স 2 এই জিনিসটাকে 10 ইনভার্স 2 এই জিনিসটাকে উপরে নিয়ে যাব, সো 10 স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 100 হয়ে যাবে। ওকে, সো 3 দিয়ে আমার এটাকে কাটতে হবে। দেখো এটাকে 1 পয়েন্ট, আমাদের হ্যান্ড ক্যালকুলেশনটা আশা করি ভালো আছে, তো আমি একটু হ্যান্ড ক্যালকুলেট করি নিজের মতো, তুমি একটু দেখো, তুমি যদি কাঁচা হও তুমি এটা থেকে একটা আইডিয়া পাবা। দেখো এটাকে কিভাবে কাটি। দেখো 1.4 এটাকে আমি দশমিকটা তুলে দিলাম, 14 ধরলাম, সো 10 14 ধরলাম, কিন্তু এখন 3 দিয়ে তো 14কে কাটা যায় না, তো 14কে এমন একটা কিছুর কাছাকাছি ধরবো যেটাকে 3 দিয়ে কাটা যায়। কিরকম? যদি 14কে 15 ধরি তাহলে এই 15কে 3 দিয়ে কাটা যায়, 5 হয়। সো 15কে যদি কাটি তাহলে এখানে পাইলাম 5। এখন এটাকে যেহেতু একটু বেশি ধরছি 1.4, এটাকে একটু কম ধরি, সো এটাকে জাস্ট 8 ধরি। সো 5 8 40 ইন্টু দেখো এটাকে দশমিক উঠাই দিছি আমি, এটাকে 10 ইনভার্স 1 করতে ভুলে গেছি। সো 12 থেকে 2 বাদ দাও, কত হয় 10, 10 এর সাথে আবার 1 যোগ দাও যেহেতু দুইটা ইনভার্স, সো 11, সো 10 ইনভার্স 11 থাকলো।
এখন 4 ইন্টু 10 ইনভার্স কত হবে? 10 হবে, যেহেতু একটা জিরো আছে। এখন 4 ইন্টু 10 ইনভার্স 10, এটা আসছে হচ্ছে ফ্যারাডে। এটা কার কাছাকাছি হইতে পারে? দেখো এই যে এই জিনিসটার কাছাকাছি, বাট আনসার আসছে হচ্ছে ফ্যারাডেতে, তাই না? সো এটাকে আমরা মাইক্রো ফ্যারাডেতে নিয়ে যাব। সো মাইক্রো ফ্যারাডেতে নিয়ে যেতে চাইলে আমাদের কি করতে হবে? মাইক্রো ফ্যারাডেতে নিয়ে যেতে চাইলে আমাদের এটাকে 10⁶ দ্বারা গুণ করতে হবে। সো 10⁶ দিয়ে যদি গুণ করি তাহলে আনসারটা হবে 4 ইন্টু 10 ইনভার্স 4 মাইক্রো ফ্যারাড। সো আমার আনসারটা হচ্ছে এ। কাছাকাছি জিনিস ভ্যালুগুলো আমাদের অ্যাজাম্প করতে হবে। তোমরা দেখি তো তোমরা এটার আনসার ঠিক দিছো কিনা, এটার আনসার ঠিক দিছো কিনা। অনন্ত রয় 29 তারিখ যে ইউনিট এক্সাম আসবো, ক্যাম্পাসে থাকবে? হ্যাঁ ক্যাম্পাসে থাকবো, তুমি চলে আইসো। হ্যাঁ তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ, চলে আইসো, সমস্যা নেই। ওকে, তারপর একটি উইটস্টোন ব্রিজ। ওকে, উইটস্টোন ব্রিজের ম্যাথ অনেক অনেক ইম্পর্টেন্ট। উইটস্টোন ব্রিজের 4টি বাহু পি কিউ আর এবং এস এ যথাক্রমে, আচ্ছা এটা 8 হবে, 8, 12, 16 এবং 48 ওহম রোধ যুক্ত আছে। ব্রিজটিকে সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে? তো উইটস্টোন ব্রিজ, এটার ম্যাথের তোমার কনসেপ্টটা আশা করি জানো। উইটস্টোন ব্রিজে কীরকম 4টা রোধ থাকে যারা সাম্যাবস্থায় থাকে, যার কারণে এর ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, রাইট? সো বিদ্যুৎ যেহেতু প্রবাহিত হয় না, এরা যেহেতু সাম্যাবস্থায় থাকে, সো এদের অনুপাতগুলো এরকম হয়, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। ওকে, সো পি কত? পি হচ্ছে তোমার 8 দেয়া আছে, তারপর কিউ কত? 12, আর কত? 16। এখন তোমাকে বলছে ব্রিজটিকে সাম্যাবস্থায় আনতে, তার মানে এরা এই অবস্থায় সাম্যাবস্থায় নাই, এইভাবে সাম্যাবস্থায় নাই। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে এরা সাম্যাবস্থায় থাকবে? তো চতুর্থ বাহুতে কত হইলে এটা সাম্যাবস্থায় থাকবে সেইটাকে বের করব। সো চতুর্থ বাহুর এটাকে আমি এস বলতেছি। সো এস এই পাশে আনলে ওই পাশে থাকবে হচ্ছে 16 ইন্টু 12, নিচে হচ্ছে 8। সো 8 2 16, সো 8 12 2 24 ওহম। সো 24 ওহম হইলে এই যে ব্রিজ বা বর্তন এইটা সাম্যাবস্থায় থাকবে। এই ব্রিজটা আমার যে উইটস্টোন ব্রিজ, এই জিনিসটা সাম্যাবস্থায় থাকবে। বাট এটা আছে কত? দেখো চতুর্থ বাহুতে আছে হচ্ছে 48 ওহম, 48 ওহম, রাইট? সো 48 ওহম আছে, এইটাকে আমার 24 বানাইতে হবে। তাহলে কত ওহম কিভাবে যুক্ত করলে এটা 24 এর সমান হবে বলো তো? দেখো দুইটা সমমানের রোধ, যখন মনে করো একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2, এই দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে এই দুইটাকে যদি আমি সমান্তরালে যুক্ত করি সে তখন আমাদের আর ইকুইভ্যালেন্টটা কত হবে? আর ইকুইভ্যালেন্ট হবে R/2। অর্থাৎ n সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে আমাদের তুল্য রোধ এটা হবে R/n। ওকে, বোঝা গেছে? এই শর্টকাটটা লিখে নিতে পারো। n সংখ্যক রোধ, যারা জানো না তারা লিখে নাও, যারা জানো তারা তো জানোই। সমান্তরালে থাকলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল হচ্ছে R/n। ওকে, সো 24 আসছে, এটাকে 48 বানাইতে হবে। সো এটার সাথে যদি আমি চতুর্থ বাহুতে 48 ওহম সমান্তরালে যুক্ত করি, এই ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসবে। সো আমাদের আনসারটা হচ্ছে ডি। ওকে, নেক্সটে যাই। ওয়ালাইকুম আসসালাম তাইয়্যিবুল ইসলাম প্রান্তি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ওকে, 48 প্যারালাল করতে হবে স্যার। হ্যাঁ ঠিক বলছো, ঠিক আছে।
কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? দেখো আমরা জানি I ইকুয়াল কিউ বাই টি, রাইট? এখন এই চার্জটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। সো কৌণিক বেগ ওমেগা, এটা ইকুয়াল কি 2π/t না? তাহলে টি ইকুয়াল কি হবে? 2π/ওমেগা। তাহলে টি এর জায়গায় 2π/ওমেগা বসায় দাও। 2π/ওমেগা, ওমেগার নিচে থাকতো, এটাকে আমি উপরে উঠাই দিচ্ছি। সো কিউ ওমেগা বাই 2π। সো আমাদের আনসারটা হচ্ছে ডি। ওকে, ওকে। 12 ভোল্ট তড়িৎচালক শক্তি, অর্থাৎ 12 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 0.1 অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত করলে ব্যাটারির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দাঁড়ায় 7 ভোল্ট। মোটরে সরবরাহকৃত কারেন্টের মান কত? ওকে, সো আমাদের এখানে ই দেয়া আছে, আমরা জানি I ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, রাইট? সো এখানে কি কি দেয়া আছে দেখো, তড়িৎচালক শক্তি ই দেয়া আছে, অভ্যন্তরীণ রোধ আর দেয়া আছে, তারপর বিভব পার্থক্য এটা হচ্ছে ভি দেয়া আছে। সো সরবরাহকৃত কারেন্টের মান কত? এখানে দেখো আর জিনিসটা দেয়া নাই, সো এটাকে আমাদের একটু সাজাইতে হবে। সো এই জিনিসটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে জিনিসটা এরকম হবে, আর প্লাস আর ইকুয়াল টু ই। এখন আমার চাইছে কারেন্টের মান আইআর। দেখো এই জিনিসটাকে যদি আমি দুইটার সাথে গুণ করে দেই, আইআর প্লাস আইআর ইকুয়াল টু ই, রাইট? এই পাশে যাই, এই আইআর এইটা ইকুয়াল ভি লিখতে পারি না? আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। সো ভি ইকুয়াল টু যদি আইআর হয়, এখানে হবে ভি প্লাস আইআর কত, আইটা আমার বের করতে হবে, আরটা কত, আরটা হচ্ছে 0.1 ইকুয়াল টু ই কত 12, আর ভি কত দেয়া আছে 7। সো 12 মাইনাস 7 এইটা ইকুয়াল আমি পাচ্ছি হচ্ছে 5, আর এই 0.1টা এখানে গুণ আকারে আছে, সেটাকে আমি ভাগ করে দিব 0.1। সো 0.1 ভাগ করা থাকলে উপরে এটা 10 আকারে গুণ হয়ে যাবে। সো 50 অ্যাম্পায়ার হচ্ছে আমার আনসার। ওকে, সো আনসারটা হচ্ছে এ। দেখি তো তোমরা কে কে পারছো। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার হোসেন সিফাত। জুম করব? ওকে, ওকে। আজকে এক্সাম দিলাম, ভাবলাম আজকে কনফার্ম একটা সিট পাবোই, বাট বাসায় এসে দেখি হাফ ইকুয়াল মান না বের করেই দু অপশনে দাগিয়ে দেওয়া আমি। আচ্ছা, এগুলো হয়, হ্যাঁ, তুমি হচ্ছে প্যারা খেও না, সামনেগুলোর জন্য ভালো করে ট্রাই করো। আর এইটা তুমি যে একটা প্রশ্নের জন্য তুমি যে চান্স পাবো না এরকম কিছু না, বুঝছো? তুমি একটু রেজাল্টের জন্য অপেক্ষা করো আর অন্যগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। ওকে, চলো নেক্সট স্টেজে। এটা কি করছি? হ্যাঁ, এটা তো করলাম। আচ্ছা, এখন থেকে জুম করে করবো না, সমস্যা নাই। এখন দেখা যায়? ওকে, প্রদত্ত বর্তনীতে রোধ আর ইকুয়াল ওয়াট? সো আমাদের এই জিনিসটা চাইছে। সো এই আর 30 ওহম এরা আছে সমান্তরালে। সো আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। সো এখানে ভি দেয়া আছে 9 ভোল্ট, কারেন্টের ভ্যালু দেয়া আছে 0.6। এখন আমার তুল্য রোধটা বের করতে হবে, সেখান থেকে আমরা আরটা বের করব। দেখো এই দুইটা আছে সমান্তরালে। সো সমান্তরালে থাকলে এদের যেহেতু দুইটা আছে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, রাইট? সো R ইন্টু 30 ডিভাইডেড বাই R প্লাস 30 সমান্তরালে আছে, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট করলাম। এটার সাথে এই জিনিসটা আবার শ্রেণীতে আছে 5 ওহম। সো এটাকে যদি আমি 5 ওহম এটাকে যদি আমি শ্রেণীতে দেই, এইটা ইন্টু আই 0.6, তোমরা কি দেখতে পাচ্ছ? 0.6 এইটা ইকুয়াল হবে কত? ভি, মানে 9, রাইট?
এই জিনিসটাকে আমরা এই পাশে ভাগ করে দিব। সো যদি ভাগ করে দিই তাহলে 9 ডিভাইডেড বাই 0.6, সো 0.1, 0 পয়েন্টটা এখানে গেলে 10 হয়ে যাবে। সো 3 দিয়ে যদি কাটি, নিচে থেকে 2, উপরে হচ্ছে 3, রাইট? ওকে, তাহলে এই পাশে থাকলো কি? এই পাশে 30r ডিভাইডেড বাই 30 প্লাস আর, এই 5টা এখানে আছে, আমি এই পাশে প্লাস আকারে আছে, এই পাশে এটাকে নেগেটিভ করে দিলাম। ওকে, আমার লাগবে হচ্ছে আর, রাইট? তো 30/2 মানে হচ্ছে 15 তোমার এটা 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 দিয়ে যদি আমি 3 কে কাটি তাহলে 1.5 ইন্টু 10 মানে হচ্ছে 15, মাইনাস 10 হচ্ছে 10, 15 মাইনাস 5 হচ্ছে 10, রাইট? সো 30r ডিভাইডেড বাই 30 প্লাস আর। তো আমি চাইলে এই 10 এটাকে কাটতে পারি, এখানে থাকলো 3, এখানে থাকলো 1, রাইট? তাহলে এখানে আমি পাচ্ছি 3r, এটাকে আমি ওই পাশে নিয়ে যাব 30 প্লাস আর। এই আরটা এই পাশে নিয়ে আসলে 2r হয়ে যাবে, ইকুয়াল টু 30। এই আর ইকুয়াল 30 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 15। ওকে, সো 15 ওহম। সো আমার আনসারটা হচ্ছে এ, ইকুয়াল টু 15 ওহম। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর আসো এখন কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা হচ্ছে 17 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। একটি তামার তারের দৈর্ঘ্য 2 মিটার এবং ব্যাস 5 মিলিমিটার। যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাস অর্ধেক করা হয় তবে তারটির আপেক্ষিক রোধের পরিবর্তন কি হবে? কোনো পরিবর্তন হবে আপেক্ষিক রোধের? আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। ওকে, শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। এখানে কি উপাদানের চেঞ্জ হয়েছে? না, এখানে দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, ব্যাস চেঞ্জ হয়েছে, তার মানে আপেক্ষিক রোধটা একই থাকবে। সো এই রোধ, জাস্ট রোধ, এই জিনিসটা 4টা জিনিসের উপর নির্ভর করে। একটা হলো তাপমাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে প্রস্থ, আরেকটা হচ্ছে উপাদান। আর আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সটে যাই। দেখতে পাচ্ছ? ওকে, 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বলে। 1 কিলোওয়াট আওয়ারের মূল্য 3 টাকা হলে এর জন্য জুলাই মাসে বৈদ্যুতিক বিল কত আসবে? জিনিসটা ইজি বাট একটু ট্রিকি। এই জিনিসটা একটু ট্রিকি। হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে। দৈর্ঘ্য প্রস্থ লিখছিলাম, আচ্ছা সরি, ওটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে। সরি, ওটা আসলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে, প্রস্থ হবে না। ওকে, ঠিক আছে। সো 100 ওয়াট এবং আচ্ছা, এটা তো আমরা দেখলাম, প্রশ্ন দেখলাম। সো এক্ষেত্রে বৈদ্যুতিক বিলের ক্ষেত্রে আমাদের যে শর্টকাট সেটা হচ্ছে বিল, এটা ইকুয়াল হবে পি এন টি বি। অনন্ত রয়, বলো তো এটা কি আমি ক্লাসে করাইছিলাম না? এটা কি আমি পেইড ব্যাচে, তুমি তো ছিলা তাই না? এটা কি করাইছিলাম না বলো তো? ওকে, সো তুমি এটা সবার আগে আনসার দিবা, অনন্ত রয়। ওকে, সো পি এন টি বি, পিটা কি? পি হচ্ছে ক্ষমতা, যেটা কিলোওয়াট আওয়ারে থাকবে। ওকে, সো যেটা সরি কিলোওয়াট ইতে থাকবে, কিলোওয়াটে থাকবে। ওকে, তারপর আমাদের এনটা কত? যন্ত্র সংখ্যা, যতগুলো যন্ত্র।
ওকে, তারপর টিটা কি, টিটা হচ্ছে টাইম। যত সময় ধরে এই বাতি বা যেটাই বলো যে যন্ত্র সেটা যতক্ষণ ধরে সচল থাকবে। বি হচ্ছে বিল, যেটা বিডিটি থাকবে, বিডিটি বাংলাদেশি টাকাতে থাকবে। তো দেখো পি এটা আছে ওয়াটে, বাট আমাদের লাগবে কিলোওয়াটে, রাইট? কিলোওয়াটে লাগবে। সো 100 ওয়াট আছে, সো 100 ওয়াটকে আমি কিলোওয়াটে নিলাম, 10⁻³ ইন্টু এন, একটি বৈদ্যুতিক বাতি, সো 1 ইন্টু টি 10 ঘন্টা জ্বলে, জুলাই মাসে জ্বলছে। দেখো এই জিনিসটাতেই খেলা, টিটা বসাইতে যে অনেকে ভুল করবে, 10 × 30 বসাই দিবে, মানে এক মাসে তোমার 10 ঘন্টা করে জ্বলছে প্রত্যেকদিন, সো 10 × 30 বসাই দেবে। বাট তুমি দেখো জুলাই মাস এটা কত দিনে হয় বলো তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31 দিনে হয় না? সো 10 × 31 হবে 31 ইন্টু প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ কত? এখানে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ কত দেয়া আছে বলো তো? তোমার 3 টাকা, সো 3। ওকে, সো 100, এখানে আছে 10, এখানে 100, আবার এখানে 10⁻³ তো 10⁻³ দিয়ে এইগুলা কাটা যাবে। 3 × 3, 3 × 9, সো 93 টাকা। 93 টাকা হচ্ছে আনসার। কই অনন্ত রায়, তোমার আনসার কই? আচ্ছা, নেক্সটে আসো। 100 ওয়াট রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে 5.2 সেকেন্ড ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ প্রেরণ করলে উৎপন্ন তাপের পরিমাণ কত? উৎপন্ন তাপের পরিমাণের কয়েকটা সূত্র আছে, H = I²RT, তারপর V²/RT ইকুয়াল তোমার হচ্ছে VIT। সো এটি হচ্ছে টাইম। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা কোন সূত্র ইউজ করব? যেগুলো দেয়া আছে সেই সূত্রটা আমরা ইউজ করব। এখানে কি কি দেয়া আছে বলো তো? কি দেয়া আছে? এখানে আমার টাইম দেয়া আছে, ওকে, তড়িৎ প্রবাহ দেয়া আছে, আর কি দেয়া আছে? রোধ দেয়া আছে। তার মানে এই যে এই প্রথম সূত্রটাই দেখো, H = I²RT, এখানে তড়িৎ প্রবাহ, রোধ এবং সময়, এই তিনটা সম্পর্ক এখানে H মানে তোমার H নির্দেশ করে। ওকে, সো H = I²RT, সো আইটা কত দেয়া আছে? 2² মানে হচ্ছে 4, আর কত দেয়া আছে? 100, টি কত? 5.25। ওকে, সো 5.25 100 দিয়ে এই দশমিকটা চলে গেল, 4 5 20, হাতে থেকে 2, 4 2 8, আর 2 10, হাতে থেকে 1, 4 5 20, 2100 জুল। 2100 জুল। এখন প্রশ্নে আছে 2100 ক্যালোরি। অনেকে আনসারটা বের করে ধুপ করে মানে আমাদের যে সি এইটা দাগায় দেবে, দাগায় দেবে। এই যে 1900 সি একজন বলছে, এমটি আহমেদ 1900 সি বলছে। 2100 সি বলছে, 2100 সি, এটা আসছে জুলে, তুমি এটা বসাইলা ক্যালোরিতে, কেন বসাইছো বলো? দেখো জুলে আছে, তো আমরা জানি 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল, তারপর 1 জুল ইকুয়াল 0.24 ক্যালোরি। হয় 4.2 দ্বারা ভাগ করতে হবে, নয়তো 0.24 দ্বারা গুণ করতে হবে, তাহলে আনসারটা ক্যালোরিতে আসবে। তো আমরা কি করব? যে কোনো একটা করব, হয় তোমার 4.2 দ্বারা এটাকে ভাগ করতে হবে, নয়তো 0.24 দ্বারা গুণ করতে হবে। তো আমি গুণ করব, গুণ করা আমার জন্য ইজি লাগে। তো 2100 ইন্টু 0.24, 0.24, এই যে 0 পয়েন্টের কারণে দুইটা জিরো কাটা, কারণ 2 ঘর আগে দশমিক আছে। সো 2100 ইন্টু তোমার 21 ইন্টু 24 গুণ করতে হবে। সো 24 ইন্টু 21, 4 2 0, 4 2 8, 2 2 4, তো 4 8 2 10, হাতে থেকে 1, 504, সো 504। বাট আনসার আছে 500 ক্যালোরি। সো এটা আসলে মানে প্রশ্নটা আর কি অপশনগুলো আর কি মিলাই ঝিলাই দিছে আর কি, এক্স্যাক্ট হচ্ছে 504, বাট ওরা দিছে 500, সো সেক্ষেত্রে আমরা এটা আশেপাশে ভ্যালুগুলোই দাগাই দিব। সো 500 ক্যালোরি। স্যার ফার্স্টে নোটিস করিনি। ওকে ওকে, সমস্যা নাই। পরীক্ষার হলে খেলা রেখো, ওকে এমটি আহমেদ, পরীক্ষার হলে খেলা রেখো। ওকে,
একটি বাড়ির মেইন মিটারে 15 অ্যাম্পিয়ার 200 ভোল্ট চিহ্নিত করা আছে, 30 ওয়াটের সর্বোচ্চ কতটি বাতি ওই বাড়িতে নিরাপদভাবে জ্বলবে। এখন ওই বাড়ির মিটারের যে ক্ষমতা এইটাকে দেখতে হবে, ক্ষমতা কত, ক্ষমতা যত, তারপর ওইটাকে 30 ওয়াট দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যত আসবে ততগুলা বাল্ব আর কি নিরাপদে জ্বলবে। সো ক্ষমতা এখানে কোন সূত্র ইউজ করব, ক্ষমতার আমরা সূত্র জানি ভিআই, তারপর আই স্কোয়ার আর, তারপরে আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। সো এখানে আমরা ইউজ করব ভিআই, কারণ আমার ভি দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, আর তড়িৎ প্রবাহ দেয়া আছে। সো পি ইকুয়াল ভিআই, পি ইকুয়াল আমরা পাবো হচ্ছে 200 ইন্টু 15, তাহলে 3000, 3000, 15 দুগুণ 30 আর 2টা 0। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিকই তো ছিল, 3000, রাইট। এখন মিটারের ক্ষমতা হচ্ছে 3000, এই 3000কে আমি যদি 30 দ্বারা ভাগ করি তাহলে আমরা যা পাবো ওইটাই হচ্ছে ওই সংখ্যক বাতি নিরাপদে জ্বলবে। সো 100টি। বোঝা গেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো নেক্সটে যাই। তোমরা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা, আমার আগে করবা। আমার আগে যদি না করতে পারো তাহলে কেমনে কি কয়দিনে কি করলো। একটি 40 ওয়াট ও একটি 60 ওয়াট বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলো। শ্রেণী সমবায়ে সাজানো হলো কোন বাতি বেশি উজ্জ্বল আলো দিবে। উজ্জ্বল আলোর দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে শ্রেণী সমবায় থাকবে আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় থাকবে। তোমরা শর্টকাটটা লিখে নাও। শর্টকাট হলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে যুক্ত থাকলে যে বাতির ক্ষমতা কম সেই বাতি বেশি উজ্জ্বল আলো দিবে, সেই বাতি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আর সমান্তরালে হলে তার উল্টা, সমান্তরালে যে বাতির ক্ষমতা বেশি সেটি বেশি উজ্জ্বল। বুঝে গেছে? ওকে, তাহলে শ্রেণীতে যেটার ক্ষমতা কম সেটা বেশি উজ্জ্বল আলো দিবে। ওকে, তাহলে এখানে ক্ষমতা কম কোনটার? 40 ওয়াটের। সো আমাদের আনসার হচ্ছে 40 ওয়াট। ওকে, চলো নেক্সটে যাই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 5 ওহম রোধের একটি শান্ট জুড়ে দিয়ে একটি তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করা হলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 0.42 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। বর্তনীর মূল প্রবাহ কত? এখন আমরা একটা সূত্র জানি যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান আইজি ইকুয়াল হচ্ছে S ডিভাইডেড বাই G প্লাস S ইন্টু I টোটাল কারেন্ট। আর শান্টের মধ্য দিয়ে, এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, আরেকটা হচ্ছে IS, শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, এটা ইকুয়াল হচ্ছে G ডিভাইডেড বাই G প্লাস S ইন্টু I টোটাল। ওকে, সো এখানে আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান দেয়া আছে, রাইট, 0.42 অ্যাম্পিয়ার। সো আমার লাগবে কি? আই টোটাল। সো আই টোটাল আমরা বের করব, এটা উল্টে যাবে ইন্টু আইজি। ওকে, সির্ফ আমরা এই জিনিসটাকে এই পাশে আনছি, তারপরে উল্টা করে লিখছি। ওকে, সো গ্যালভানোমিটারের যে আমাদের রোধ সেটা হচ্ছে 100 প্লাস এসটা কত? শান্ট, এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 0.42, 105 ডিভাইডেড বাই 5। সো 105 ডিভাইডেড বাই 5, এটা কত হয়? 105, 5 20 100, তাহলে 5 21 105। সো
21 ইন্টু 0.42, 21 ইন্টু 0.42। তাহলে এই 21 আর 0.42 যদি গুণ করি, আমরা এইভাবে গুণ করতে পারি 2 4 4 8, সো 2 8 8, দুইটা দশমিক আছে, সো দুই ঘর আগে দশমিক, 8.82। সো 8.82 এটা হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, 8.82 হচ্ছে অ্যাম্পিয়ার। 22-এর এ, হ্যাঁ রাইট। নিচের কোনটি এপসাইলন নট মিউ নটের একক? নিচের কোনটি এপসাইলন নট মিউ নটের একক বলো? এটা কি পারা যাবে? দ্রুত কমেন্ট করে জানো, আমার আগে যেন হয়, আমার আগে যেন হয়, এটা যেন তোমার মুখস্থ থাকে। ওকে, সো দেখো আমরা জানি 1/√অফ মিউ নট এপসাইলন নট, এটা ইকুয়াল হচ্ছে সি, রাইট? এখন এইটা আমি সি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, রাইট? মিটার পার সেকেন্ড, যেহেতু ওটা আলোর বেগ, সো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সো এইখানে রুট আছে, এটাকে আমি স্কোয়ার করে দেবো, এটাকে রুট করে এবার স্কোয়ার করে দিলে আমার এখানে কি থাকবে, 1/মিউ নট এপসাইলন নট, এটা ইকুয়াল আমি পাবো মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। আবার এটাকে উল্টা করে দিলে, এটাকে উল্টা করে লিখলে মিউ নট এপসাইলন নট ইকুয়াল আমি পাবো সেকেন্ড স্কোয়ার মিটার ইনভার্স 2, সেকেন্ড স্কোয়ার মিটার ইনভার্স 2, সেকেন্ড স্কোয়ার মিটার ইনভার্স 2। এই যে ডি হচ্ছে আনসার। ওকে, সো 23-এর ডি, ডি হবে আনসার। ওকে, তারপর দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য 90 ডিগ্রি। তরঙ্গ দুটির অতিক্রান্ত পথ পার্থক্য কত? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসে, মানে তোমার যত ইউনিভার্সিটি আছে, আর মানে তোমার পাবলিক ইউনিভার্সিটি হোক, মেডিকেল হোক, বুয়েট হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সবগুলোতে এই ইজি ম্যাথটা সব জায়গাতে আসে, এই ইজি ম্যাথটা সব জায়গাতে আসে। তো আমরা জানি ডেল ইকুয়াল 2π/λ ইন্টু ডেল এক্স। ওকে, 2π/λ ইন্টু ডেল এক্স। এখানে এটা হচ্ছে দশা পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। আমার চাইছে কি বলো? আমার চাইছে হচ্ছে পথ পার্থক্য, ডেল এক্স চাইছে। সো ডেল এক্স ইকুয়াল হচ্ছে 2π/λ ইন্টু 1/ডেল। সো ডেলের ভ্যালু কত? ডেল কত দেয়া আছে বলো তো? 90 ডিগ্রি মানে π/2। সো 2π/λ ইন্টু π/2, সরি 1/π/2, রাইট? সো 2/π হবে। সো পাই কাটা, সো 4/λ, সরি λ/4 হবে। এই সরি, আমি একটা জিনিস ভুল করছি, একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে দেখো 2π/λ, এটাকে তো উল্টা করি নাই। আচ্ছা, এটা এইভাবে থাক, ডেলের ভ্যালু আমরা বসে π/2 ইকুয়াল হচ্ছে 2π/λ ইন্টু ডেল এক্স, রাইট? আমার লাগবে হচ্ছে ডেল এক্স। সো পাই কাটা, এইটু গুণ হয়ে যাবে। সো এই জিনিসটাকে এই পাশে আনি, ল্যামডাটা এই পাশে উপরে চলে যাবে, এই পাশে নিচে চলে আসবে। সো λ/4, এটা হচ্ছে ডেল এক্স বা পথ পার্থক্য। সো λ/4, আনসার হচ্ছে ডি। ওকে, বুঝে গেছে? ওকে, পাই না, ওটা ল্যামডা। ওকে, 24-এর ডি রাইট, 24-এর ডি রাইট। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ এটা কোনগুলা? এগুলো হচ্ছে মগার অতি দ্রি ও মারে, মগার অতিদ্রি ও মারে। মতে হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। এটা হচ্ছে গামা রশ্মি, এটা হচ্ছে এক্স রে বা রঞ্জন রশ্মি। এটা হচ্ছে অতিবেগুনি বা ইউভি। দ্রিতে হচ্ছে দৃশ্যমান বা ভিজিবল রে। ওতে মনে রাখবা হচ্ছে অবলোহিত। মাতে হচ্ছে মাইক্রোওয়েভ, রেতে মনে রাখবা রেডিও ওয়েভ। এখান থেকে আরো কিছু এমসিকিউ মনে রাখবা, সেটা হলো বাম থেকে ডানে গেলে শক্তিটা কমে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, ফ্রিকোয়েন্সি কমে। দেখতে পাচ্ছ না?
ফ্রিকোয়েন্সি এই জিনিসটাও কমে। তো এই পাশ থেকে এই পাশে গেলে শক্তি কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা কমবে। তার মানে এই মহাজাগতিক রশ্মি গামার এটার হচ্ছে মহাজাগতিক রশ্মি এটার শক্তি সবচেয়ে বেশি, রাইট? এই পাশে আমার এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ল্যামডাটা হচ্ছে মিনিমাম। ওকে, আর এই পাশ থেকে যত এই পাশে আসবা শক্তি এখানে তত কমতে থাকবে, তার মানে এনার্জিটা এই পাশে মিনিমাম, ল্যামডাটা হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, এইগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর এখানে বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ 9 কোনটি। সো 9 কোনটি? আল্ট্রাসাউন্ড বা শব্দ। ওকে, এখন এখান থেকে আমরা আরেকটা এমসিকিউ পড়তে হবে, সেটা হচ্ছে দৃশ্যমান আলোগুলা। দৃশ্যমান আলোগুলা কোনগুলা? এটা হচ্ছে বেনি, আ, শো, হ, ক, লা। ওকে, এগুলো রেঞ্জগুলো মনে রাখতে হবে। উপর থেকে যত নিচে যাবা তরঙ্গ আমার এনার্জিটা কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। এই এখান থেকে এখানে যাবা এনার্জি কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। এখান থেকে এখানে যাবা এনার্জি কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। বোঝা গেছে? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলার রেঞ্জগুলো মনে রাখতে হবে। 380 থেকে 424, 424 থেকে 450, 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 624, 624 থেকে 780। ওকে, সো এই রেঞ্জগুলো মনে রাখতে হবে, এই রেঞ্জগুলো একটু মনে রাখবা। ওকে, চলো নেক্সটে যাই তাহলে। দৃশ্যমান আলোর কোন রঙের প্রতি ফোটনে বেশি শক্তি ধারণ করে? একটু আগে পড়াইছি। সো বেনি, আসহ, কলা, যত ডানে যাবা শক্তি তত কমবে, বামের গুলার শক্তি বেশি, রাইট? সো কোন রঙের প্রতি ফোটনে বেশি শক্তি ধারণ করে? কোন রং হবে এটা বলো তো, কমেন্ট করে জানিয়ে দাও। বেনি, আসহ, কলা, তার মানে বেগুনি, এইটার শক্তি সবচেয়ে বেশি। তো আমার আনসারটা কি হবে? আনসারটা হবে এ। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পাইছি। বিন্দু উৎস হতে দূরে থাকলে বিন্দু উৎস দূরে থাকলে তরঙ্গমুখীর আকৃতি কি হবে? যদি বিন্দু উৎস দূরে থাকে সেক্ষেত্রে আমাদের তরঙ্গমুখীর আকৃতি এটা হবে সমতল। আর যদি কাছে থাকে, দূরে দেখে সমতল, কাছে হইলে এটা হয়তো গোলীয়। ওকে, সো এখানে যেহেতু বলছে উৎস থেকে দূরে, তার মানে আমার আনসারটা হবে সমতল। ঠিক আছে, চলো নেক্সটে যাই। একটি আলোক তরঙ্গের চূড়া অন্য আলোক তরঙ্গের ফাঁদের সাথে মিলিত হলে কি হবে? কি হবে বলো? ফাঁদের সাথে মিলিত হইছে, তার মানে বিপরীত দশায় মিলিত হইছে। যদি ফাঁদের সাথে মিলিত না হইতো তাহলে সমদশায় মিলিত হইতো। যেহেতু ফাঁদের সাথে মিলিত হইছে, এটা হবে ধ্বংসাত্মক ব্যতিচার। আর যদি সমদশায় মিলিত হইতো, এটা হইতো গঠনমূলক ব্যতিচার। ওকে, তো আমার এটা হবে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, যেহেতু ফাঁদের সাথে মিলিত হইছে। ফাঁদের সাথে মিলিত হওয়া মানে বিপরীত দশায় মিলিত হওয়া। ওকে, চলো নেক্সটে যাই। ঠিক আছে, ইয়ং এর ডাবল স্লিট পরীক্ষায় ফ্রিঞ্জের ব্যবধান বাড়বে যদি লাল আলোর পরিবর্তে নীল আলো, এরকম হয়েছে কি, নীল আলো ব্যবহার করা হয়। স্ক্রিনটির চির বা স্লিটের, এটা স্লিট হবে, স্লিটের এরকম হয়েছে কেন, কাছাকাছি সরানো হয়, চিরগুলো কাছাকাছি সরানো হয়, প্রতিটি চির প্রশস্ত, এটা চির হবে, প্রতিটি চির প্রশস্ত করা হয়। সো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমার ফ্রিঞ্জের ব্যবধান, এটা ফ্রিঞ্জ হবে। সো ফ্রিঞ্জের ব্যবধান বা ডোরা ব্যবধান ডেল এক্স ইকুয়াল হচ্ছে ল্যামডা ডি বাই এ। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ডি হচ্ছে উৎস হতে পর্দার দূরত্ব, পর্দা হতে ফ্রিঞ্জের দূরত্ব, ফ্রিঞ্জ বলে তোমার চিরের দূরত্ব, ডি হচ্ছে চির হতে পর্দার যে দূরত্ব সেটা, এ হচ্ছে স্লিট দুইটার দূরত্ব, স্লিট মানে হচ্ছে চির দুইটার দূরত্ব, অর্থাৎ উৎস থেকে আলো যে চিরগুলোর মধ্য দিয়ে যাবে সেই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। ওকে, সো আমার এখানে বলছে
এই ব্যবধান ফ্রিঞ্জের ব্যবধান এটা বাড়বে। বাড়বে কখন? এই জিনিসটা আমার বাড়তে হবে। দেখো এই জিনিসটা বাড়বে কখন? প্রথম অপশনটা দেখি, লাল আলোর পরিবর্তে নীল আলো ব্যবহার করা হলে। লাল আলোর পরিবর্তে নীল আলোর ব্যবহার করলে ল্যামডাটা কমে যাবে না? লাল হচ্ছে সবার লাস্টের আলো, এইটার ল্যামডা হয় ম্যাক্সিমাম, একটু আগে দেখছিলাম। তার মানে এইটার পরিবর্তে আমি যদি নীল বসাই তার মানে আমার ল্যামডাটা কমে যাবে। এখন আমি এখানে দেখতেছি ডেলেক্সের সাথে এটা ল্যামডাটা হচ্ছে সমানুপাতিক। সো ল্যামডা যেহেতু যদি কমে, এই ফ্রিঞ্জের ব্যবধান কি হবে? ফ্রিঞ্জের ব্যবধানও কমে যাবে। আমার এখানে লাগবে ফ্রিঞ্জের ব্যবধান বাড়বে, রাইট? তার মানে এই অপশন কাটা। স্ক্রিনটি 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 চির বা স্লিটের কাছাকাছি সরানো হলে, এখন স্ক্রিনটা চির বা স্লিটের কাছাকাছি সরাইলে আমার ডিটা কমে যাবে না? এখন ডি এর সাথে ডেলেক্স এইটাও সমানুপাতিক, তো ওইটা কমলে ডেলেক্স কমে যাবে, তার মানে এইটাও কাটা। চিরগুলো কাছাকাছি সরানো হলে, চিরগুলো যদি কাছাকাছি সরানো হয় তার মানে আমার এটা কমে যাবে, রাইট? এখন ডেলেক্সের সাথে এই জিনিসটা ব্যস্তানুপাতিক না, দেখতেছো? ব্যস্তানুপাতিক। তো এই জিনিসটা যদি কমে তাহলে ডেলেক্সটা বাড়বে না, ডেলেক্সটা বেড়ে যাবে। সো আমার আনসারটা হবে সি, কারণ আমাদের এখানে চাইছে ফ্রিঞ্জের ব্যবধান বাড়বে, রাইট? সো আশা করি বুঝতে পারছো। একটা লেন্দি ভাবে বুঝাইছি, বাট তোমার জন্য করা ইজি হয়ে যাবে। ওকে, হ্যাঁ এটা পেইড ব্যাচে করাইছিলাম। ওকে, এরপর আলোর অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ উভয় প্রকার তরঙ্গ সম্ভব কোনটিতে? ব্যতিচার, সমবর্তন, অপবর্তন কোনোটি নয়। এটা কোনোটি নয় হবে, কারণ আলোর শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গ সম্ভব, অনুপ্রস্থ তরঙ্গ সম্ভব। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চলো নেক্সটে যাই। আমি তোমাদের কমেন্টগুলো একটু সাথে সাথে পড়ে নিব এখন থেকে। যেসব অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে উৎস বা পর্দা উভয়ই সসীম দূরত্বে থাকে তাদের কি বলা হয়? দেখো যখন যদি সসীম হয় তাহলে এটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। এটা হচ্ছে ফ্রেনেল। উৎস থেকে পর্দা যদি তোমার প্রতিবন্ধক বা তোমার উৎস বা পর্দা যদি উভয় সসীম দূরত্ব থাকে, সেক্ষেত্রে তোমার এটা হচ্ছে ফ্রেনেল। আর যদি অসীম হয় এটা হচ্ছে ফ্রনহফার। অসীম হইলে এটা হচ্ছে ফ্রনহফার। ওকে, আশা করি বোঝা গেছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, এবার আসো আধুনিক পদার্থবিজ্ঞানে। একটি প্রোটনের গতিশক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। একটি প্রোটনের গতিশক্তি, এইটার কনসেপ্ট যে বুঝবে ও আধুনিক পদার্থের তোমার দ্বিতীয় পার্টের যে তোমার তোমার যে গতিশক্তি, তারপরে ফটোইলেকট্রিক ক্রিয়া, হাবিজাবি, এগুলো যত সূত্র আছে এগুলো নিয়ে যার কনসেপ্ট ক্লিয়ার আছে সে এই প্রশ্নটা পারবে। আর এই প্রশ্নটা যে পারবে তার মানে দাঁড়াচ্ছে যে ও ওগুলাও পারে। ওকে, একটি প্রোটনের গতিশক্তি তার মোট শক্তি 75%। প্রোটনের দ্রুতি কত? এখন আমার প্রোটনের দ্রুতি বের করতে হবে। এখন আমরা একটা সূত্র জানি, ই ইকুয়াল ফাই প্লাস কেমেক্স। এই ফাইটা কি আসলে? এই ফাইটা, এটাকে ই নট বলা যাইতে পারে, কারণ ফাই ইকুয়াল হচ্ছে এইচ এফ নট এইচ সি বাই ল্যামডা নট, রাইট? সো এটাকে আমি বলতেছি ই নট। ওকে, সো এইটা যদি গতিশীল আকারে থাকে তাহলে এইটা ইকুয়াল আমি কি লিখতে পারি? ই নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল ই নট। এখন
এই কেম্যাক্সটা আমার বের করতে হবে। কেম্যাক্স বা গতিশক্তি, গতিশক্তি কত? 75% অফ ই, রাইট? মোট শক্তি 75% না? সো ই কে বা কে এটা ইকুয়াল আমি বলতে পারি 75% অফ ই বা 0.75 অফ ই, রাইট? আশা করি বুঝতে পারছো। এখন প্লাস, তাহলে এখানে আমি কি লিখতে পারি? 0.75 অফ ই, রাইট? এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কি করতে হবে বলো? ওকে, ই নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই জিনিসটাকে আমরা, আচ্ছা দাঁড়ো, আমরা শুরুতেই কি করতাম জানো? আমরা শুরুতেই আমাদের একটা জিনিস করে নেওয়া উচিত ছিল। শুরুতেই আমরা এটাকে এইভাবে না করে আমরা শুরুতেই আমরা এই ই মাইনাস 0.75 অফ ই করে দিব। আমরা এইটা এইভাবে না করে আমরা আরেকটু ইজিভাবে করি। ই ইকুয়াল এই কেম্যাক্স বা ই গতিশক্তি, এটা ইকুয়াল হচ্ছে এটা ইকুয়াল হচ্ছে 0.75 অফ ই, রাইট? তো 0.75 অফ ই এটা আমি এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে এখানে কি থাকবে? 0.25 ই ইকুয়াল আমি পাচ্ছি 5 বা ই নট, রাইট? এবার করি, এবার মিলবে। 0.25 ইন্টু ই নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু ই নট। সো এই ই নট, এই ই নট কাটলাম। সো 0.25 থাকলো এই পাশে এটা হয়ে গেল রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রুট করে দেবো এই পাশে। সো এখানে থাকবে হচ্ছে, এই পাশে যদি আমি এটা রুট তোমার উভয় পাশে যদি স্কোয়ার করে দিই, আমরা কি করবো? দুই পাশে স্কোয়ার করে দেবো। এই 0.25 এটাকে আমি 1/4 বলতে পারি, এটাকে আমি স্কোয়ার করে দেবো। তাহলে এখানে থাকবে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, ঠিক আছে। এরপর এটা যদি স্কোয়ার করে দিই তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা ইকুয়াল থাকবে হচ্ছে 1/16। 1/16 ইকুয়াল থাকতেছে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। বি স্কোয়ার বাই সি স্কোয়ারটা এই পাশে আনবো, এখানে থাকবে 1 মাইনাস 1/16। 1/16 এটা লসাগু করলে 16 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 15। কারণ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে ওই পাশে স্কোয়ার আছে, সো ভি বাই সি এটা অল স্কোয়ার করে এই পাশে স্কোয়ারটা আমি এই পাশে রুট করে দিলাম। সো রুট করলে থাকবে রুট ওভার অফ 15 ডিভাইডেড বাই 4। আর আমার চাইছে কি? প্রোটনের দ্রুতি। তাহলে এই দ্রুতি ভি, এই সিটা ওই পাশে গুণ করে দেবো। রুট ওভার অফ 15/4 ইন্টু সি, রুট ওভার অফ 15/4 ইন্টু সি। বিশাল লেন্দি একটা ম্যাথ ছিল। ওকে, হ্যাঁ 32-এর এ। ঠিক আছে, চলো নেক্সটে যাই। কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? সো আমরা কিছু শর্টকাট দেখব। আমরা কিছু শর্টকাট দেখব। দাঁড়াও, আমি আগে দেখি আমার ইয়ার কি অবস্থা। ওকে, আমরা কিছু শর্টকাট দেখি। দেখো, সময়ের ক্ষেত্রে, সময়ের আপেক্ষিকতার ক্ষেত্রে মহাকাশে একদিন, পৃথিবীতে 2 দিন। এক্ষেত্রে আমার যে দ্রুতি ভি ইকুয়াল হচ্ছে √3/2c। বোঝা গেছে? মহাকাশে একদিন কাটাবে, ও দেখবে পৃথিবীতে 2 দিন কাটাইছে। সেক্ষেত্রে আমার ওর যে দ্রুতি সেটা হচ্ছে রুট ওভার অফ √3/2c। তারপর মহাকাশে একদিন, পৃথিবীতে 3 দিন। এক্ষেত্রে আমার ভিটা হবে 2√2/3c। এই শর্টকাটগুলো আমার একটু জানতে হবে। এটা গেলো সময়ের ক্ষেত্রে। একটু স্ক্রিনশট দিয়ে নাও, দ্রুত স্ক্রিনশট দাও। দ্রুত স্ক্রিনশট দাও, আর তোমরা একটু কমেন্ট করে জানাও। একটু দ্রুত কমেন্ট করো তো, কারা কারা এই শর্টকাটগুলো জানো আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ওকে, এটা গেল সময়ের ক্ষেত্রে।
এবার আমরা দেখব হচ্ছে ভরের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে এটা কিরকম হবে। পৃথিবীতে দাঁড়াও আগে মহাকাশে লিখি। মহাকাশে মহাকাশে ভর সমান যদি m হয় আর এটা পৃথিবীতে যদি 2m হয়, পৃথিবীতে 2m, সেক্ষেত্রে আমার ভিটা হচ্ছে √3/2c। মহাকাশে ভর ইকুয়াল m, পৃথিবীতে ভর ইকুয়াল যদি 3m হয়, সেক্ষেত্রে আমার বেগটা হচ্ছে 2√2/3c। ওকে, ঠিক আছে। এরপর দৈর্ঘ্যের ক্ষেত্রে জিনিসটা উল্টা। একটু আগে আমরা দেখছি যদি টি এটা যদি তোমার হয়, সরি এটা কিরকম, আচ্ছা দাঁড়াও, তুমি জাস্ট এভাবে মনে রাখতে পারো, পৃথিবীতে এটা হচ্ছে একদিন আর পৃথিবীতে 2 দিন আর মহাকাশে 1 দিন, তাহলে বেগটা হচ্ছে √3/2c। ওকে, তারপর হচ্ছে তোমার মহাকাশে তোমার ভরটাকে হচ্ছে 2m মনে হচ্ছে, পৃথিবীতে এটা মহাকাশে ভরটাকে m মনে হচ্ছে, পৃথিবীতে এটা তোমার 2m মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমার বেগটা হচ্ছে √3/2c। এভাবে মনে রাখবা। ওকে, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে পৃথিবীতে দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা পৃথিবীতেই বেশি হবে, পৃথিবীতে L0 আর মহাকাশে এটা হবে L0/2, মানে অর্ধেক হয়ে গেছে, মহাকাশে গিয়ে এটাকে অর্ধেক হয়ে গেছে, সেক্ষেত্রে আমার ভিটা হবে হচ্ছে √3/2c। এতক্ষণ তুমি দেখছিলা ভর আর তোমার যে সময় এটা যদি দ্বিগুণ হয়ে যাইতো মহাকাশে, সেক্ষেত্রে হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে √3/2c হইতো। ওকে, তাহলে এখানে আমার আনসারটা কি হবে বলো তো? গতিশীল যে দৈর্ঘ্য এটা নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হয়ে গেছে। তো গতিশীল যে দৈর্ঘ্য এল এটা নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হয়ে গেছে, সেক্ষেত্রে আমার ভিটা কত? √3/2c। ওকে, √3/2c দুইটা অপশনে আছে। ওকে, √3/2c, আচ্ছা এটা √3/2 না, এটা 3/√2, তো আনসার হচ্ছে বি। আচ্ছা, একটি মিটারের দৈর্ঘ্যের একটি মিটার স্কেলের তার প্রস্থ বরাবর 0.95c বেগে চলমান হলে ল্যাবের পরিমিত দৈর্ঘ্যের মান কত? দেখো, বেগ যেদিকে হবে সেদিকেই সংকোচন ঘটবে। দৈর্ঘ্যের দিকে যদি দৈর্ঘ্যের দিকে যদি বেগ হয় রকেটের, সেক্ষেত্রে আমার সংকোচনটা দৈর্ঘ্যের দিকেই হবে। যেহেতু এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এখন স্কেলটা তার প্রস্থ বরাবর এত বেগে একটা গেছে। ওকে, এর প্রস্থ বরাবর যাওয়া হয়েছে, বাট এই জিনিসটা তো স্কেলে দৈর্ঘ্য দেয়া আছে। সো পরিমিত দৈর্ঘ্যের পরিমাণ কত? দেখো, দৈর্ঘ্যের কোনো চেঞ্জই হবে না, দৈর্ঘ্য 1 মিটারই থাকবে, বিকজ এটা প্রস্থ বরাবর চালানো করা হয়েছে। ওকে, বেগটা হচ্ছে প্রস্থ বরাবর। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটি গতিশীল ইলেকট্রনের ভর এমই হলে নিচের কোনটি সঠিক? দেখো, আমরা জানি m = m0 divided by √1 - v²/c², রাইট? এই 1 - v²/c² এই জিনিসটা আসলে কম না বেশি, 1 এর থেকে বেশি না কম বলো? এই জিনিসটা আমরা সহজে বের করতে পারি। এটা তুমি এমনি মনে রাখবা যে আচ্ছা এমই এটা অলওয়েজ গ্রেটার দেন m0 হবে। কেন হবে এটা আমি তোমাকে দেখাচ্ছি। 1 - v²/c², 1 থেকে যেহেতু এই জিনিসটা বাদ হয়ে গেছে, তার মানে এটা 1 থেকে ছোট, আর 1 থেকে ছোট কোনো ভ্যালু বাদ হয়ে গেলে সেই জিনিসটা 1 থেকে ছোট, 1 থেকে ছোট একটা ভ্যালু রুট হইলে সেইটা 1 থেকে ছোট, তার মানে √1 - v²/c² এই জিনিসটা 1 থেকে গ্রেটার দেন সাইন দিয়ে ফেলছে, এই জিনিসটা 1 থেকে ছোট হবে।
ওয়ান থেকে ছোট। এখন ওয়ান থেকে ছোট একটা ভ্যালু, এটা দিয়ে কোনো কিছুকে যদি গুণ করি সেই জিনিসটা ছোট হয়ে যায়, রাইট? সো সেই জিনিসটা ছোট হয়ে যায় না? সো এম এইটা এই পাশে যদি আমি গুণ করি √1 - v²/c², এইটা ইকুয়াল হচ্ছে এম নট। এই জিনিসটা একটা ওয়ানের থেকে ছোট ভ্যালু, এই ছোট ভ্যালুটাকে এম এর সাথে গুণ করা হচ্ছে, চলমান ভর এম এর সাথে গুণ করে এই এম নটের সমান করা হচ্ছে, মানে এইটা দিয়ে গুণ করে এম কে ছোট করা হচ্ছে, কারণ এই জিনিসটা হচ্ছে ওয়ানের থেকে ছোট ভ্যালু, ওয়ানের থেকে ছোট ভ্যালু দিয়ে আমি যদি এটাকে গুণ করি এটা কম হয়ে যাবে। তো এই এম এর সাথে ওয়ানের থেকে একটা ছোট ভ্যালু দিয়ে গুণ করে, ওয়ানের থেকে একটা ছোট ভ্যালু দিয়ে গুণ করে এম নটের সমান করা হচ্ছে, তার মানে এম বোঝা যাচ্ছে এম ইজ গ্রেটার দেন এম নট। সেই ক্ষেত্রে ইলেকট্রনের ভর গতিশীল অবস্থায় গতিশীল ইলেকট্রনের ভর হচ্ছে এমই, এটা স্থির অবস্থার ভরের থেকে বেশি হবে না। এম নটটা কত? এম নট হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। সো আমার আনসার কোনটা হবে? আনসার হবে এ। বোঝা গেছে আই গেস। ওকে, এম নট স্থির ভরের কোনো কণার গতিশীল ভর এম এবং কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ। এক্ষেত্রে নিচের কোন সম্পর্ক সঠিক? ওকে, স্থির ভর এটা হচ্ছে এম নট, গতিশীল ভর এম, কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, তার মানে গতিশক্তি ই কে ইকুয়াল স্থির অবস্থার শক্তির 3 গুণ 3e। ওকে, সো নিচের কোনটি সঠিক? এটা একটু তোমরা কমেন্ট করে জানো তো, পারো নাকি? আমি দেখি তোমরা পারো নাকি। নতুন শিখছো? ওকে ভাইয়া, তোমাদেরকে আমি মানে একটু এইভাবে শেখানোর চেষ্টা করতেছি যাতে তোমরা পরের যে এক্সামগুলো দিবা, পরের ভার্সিটিগুলো, সেগুলোতেও যেন তোমাদের এগুলো কাজে লাগে, বুঝতে পারছো? তো তুমি যদি কোনোটাই চান্স মিসও করে ফেলো, নেক্সটগুলোয় যেন তোমার তোমার কোনো মিস্টেক না হয়, সেজন্য আমি তোমাদের এই এমসিকিউগুলো করাই দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু এইটা একটু কমেন্ট করে জানো, এটা হয় কিনা, এটা পারো কিনা। কে কে কমেন্ট করছো? 36 এর এ। আর কেউ কমেন্ট করো না কেন? তোমরা কি পারো না? নাকি? আর কেউ কমেন্ট করে না? না পারলে বলো পারি না, এটা অ্যাটলিস্ট বলো। ওকে, আচ্ছা, এটা ই লিখছি, এটা তো স্থির অবস্থা শক্তি 3 গুণ হবে, তার মানে ই নট ইকে ইকুয়াল হচ্ছে 3 নট। সো ইকে ইকুয়াল আমরা কি জানি? দেখো, গতিশক্তির কয়েকটা সূত্র আছে। ইকে ইকুয়াল হচ্ছে ½ mv², আর আরেকটা আছে হচ্ছে ইকে ম্যাক্স ইকুয়াল হচ্ছে ½ mv_max², তারপরে হচ্ছে তোমার ইকে ইকুয়াল হচ্ছে ইভি নট, তারপর আরেকটা আছে হচ্ছে ইকে ইকুয়াল হচ্ছে m-m0c²। ওকে, সো ইকে ইকুয়াল m-m0c² ইউজ করব, ইকুয়াল হচ্ছে 3m0c²। তো c² কাটা, m-m0 ইকুয়াল হচ্ছে 3m0। এই এম নটটা এই পাশে প্লাস করে দিব, সো এম ইকুয়াল হবে 4m0। ওকে, সো 4m0, এইটা হচ্ছে আনসার এ। আচ্ছা, এখন চলো নেক্সটে যাই। কে কি কমেন্ট করছো একটু দেখি। ভাইয়া, আপনি সেরাদের সেরা, অনেক ভালো পড়ান, বেস্ট ক্লাস। থ্যাংক ইউ আনন্দ রায়, থ্যাংক ইউ। ওকে, কোনো এক ব্যক্তি আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করলে তার কাছে সময় কি মনে হবে? দেখো, আমরা জানি এম ইজ গ্রেটার দেন এম নট, আমরা একটু আগে দেখছি। টিও গ্রেটার দেন টি নটই হবে। আরেকটা হচ্ছে এল, এই এলটা আবার লেস দেন এল নট হবে। এই কারণে এটা দৈর্ঘ্য সংকোচন, এটা হচ্ছে কাল দীর্ঘায়ন, এটা হচ্ছে ভর বৃদ্ধি। এই দুইটা বাড়ে, এটা কমে। তার মানে যখন কোনো একটা ব্যক্তি আলোর কাছাকাছি একটা গতিতে ভ্রমণ করবে, তার কাছে মনে হবে পৃথিবীর ওই জিনিসটা, ওইটা হচ্ছে তোমার একটু ফাস্ট যাচ্ছে, নিজের কাছে ওইটা স্লো মোশন মনে হবে। বুঝতে পারছো? তোমরা মুভি টুভি দেখলে বুঝবা,
টাইম ট্রাভেলের মুভিগুলো দেখলে বুঝবা যে অন্য গ্রহে যখন যায় সে একদিন ওখানে থাকে, তখন দেখে পৃথিবীতে হচ্ছে অনেক দিন কেটে গেছে। সো ইন্টারস্টেলার মুভিটা দেখলে বুঝবা। এই জিনিসটা পড়ানোর সময় আমার ইন্টারস্টেলার মুভির কথা মনে পড়ে। সো ইন্টারস্টেলার মুভিতে কি হয়, যখন হচ্ছে সে হচ্ছে কুপার যখন হচ্ছে অন্য একটা গ্রহতে যায়, তখন তার তোমার তার হচ্ছে মেয়ে যেটা আছে ও হচ্ছে পৃথিবীতে থেকে বুড়ো হয়ে যায়। তো কুপার পৃথিবীতে ফিরে এসে দেখে তার মেয়ে হচ্ছে বুড়া হয়ে গেছে। ওকে, তো ওর মেয়ের নাম সম্ভবত মার্ফি, এরকম একটা কিছু থাকে। ওকে, আচ্ছা দেখো, সো কোনো একটা ব্যক্তি যখন আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করে তার কাছে মনে হবে সময়টা আস্তে চলছে, স্লো মোশনে যাচ্ছে। ওকে, চলো যাই। 1 AMU ভরের 1 AMU ভর শক্তিতে রূপান্তরিত করলে তার মান কত হবে? এটা হবে 931 ইলেকট্রন ভোল্ট। তো এটা তোমরা মনে রাখবা, 1 AMU ইকুয়াল হচ্ছে 934 থেকে 931 ইলেকট্রন, সরি মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট, এটা একটু তোমরা মুখস্থ রাখবা। এটা ম্যাথমেটিক্স করে বের করা যায়, E=mc² দিয়ে বের করা যায়, বাট তোমাদের একটু এটা মনে রাখতে হবে, কারণ এত ম্যাথ করার টাইম পাবো না। ঠিক আছে, চলো নেক্সটে যাই। ওকে, একটি ট্রেনের চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3, তার মানে এল ইজ ইকুয়াল টু 1/3 অফ এল নট। এক্ষেত্রে আমি কি বলছিলাম, ভি ইকুয়াল 2√2/3c, 2√2/3c, রাইট? তো আলোর দ্রুতির কত গুণ গতিতে চলবে? আলোর দ্রুতির 2√2/3 গুণ গতিতে চলবে। সো 2√2, √3, 3√2, সো কোনোটাই নয় আনসার, কোনোটাই নয় আনসার। এগুলো কি ম্যাথ করতে হলো? বাট তুমি যে শর্টকাটটা না জানতা, আমি যে শর্টকাট তোমাকে বলছি এটা যদি তুমি না জানতা তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যেত। তোমার এটা অনেক সময় খেতো, বাট এখন আমাদের কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড, তাও তো লাগে নাই, 2 সেকেন্ডে বলে দিতে পারবা। আচ্ছা, পৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য 100 মিটার। ওকে, পৃষ্ঠে মানে পৃথিবী পৃষ্ঠ। 3 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে উড্ডয়নরত অবস্থায় ভূপৃষ্ঠে পর্যবেক্ষকের নিকট এর দৈর্ঘ্য কত মনে হবে? তারপরে আমাদের এল বের করতে বলছে। আমাদের এল নটটা দেয়া আছে 100 মিটার। ওকে, সো আমরা জানি এল ইকুয়াল এল নট ইন্টু √(1 - v²/c²). এখন এল নট কত? 100 ইন্টু √(1 - v²/c²). ভি কত? ভি হচ্ছে 3 × 10⁷। সি কত? 3 × 10⁸। 3 3 কাটা, 10⁸ এই পাশে গেলে উপরে 10⁻8 হয়ে যাবে। 10⁻8 আর 10⁷ কাটাকাটি করলে আমি ওখানে পাবো হচ্ছে 0.1। সো 1 - 0.1, 100 ইন্টু 1 - 0.1, 0.99, 0.99। সো 100 ইন্টু √(0.99), বি হচ্ছে আনসার। ওকে, ঠিক আছে, চলো নেক্সটে যাই। আচ্ছা, এই যে ম্যাথটা করবো না, এটাতে সুন্দর একটা শর্টকাট আছে। দেখো, 14 মিনিট শেষে খুবই সুন্দর একটা শর্টকাট আছে। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়াম এর 1/16 অংশ অবশিষ্ট থাকে। এই জিনিসটা মনে রাখবা, 16 অংশ অবশিষ্ট থাকে। মৌলটির অর্ধায়ু কত? তো এটা শর্টকাট হচ্ছে n ইন্টু অর্ধায়ু, এটা ইকুয়াল হচ্ছে টি। এটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখো, এন জিনিসটা কি? এন জিনিসটা হচ্ছে যত অংশ অবশিষ্ট থাকে, এই জিনিসটাকে আমাদের কি করতে হবে জানো? এই যে 1/16 আছে না, এটাকে আমাদের 1/2n ফর্মে আনতে হবে। 1/2n ফর্মে যদি আনি, সো 1/16 এটাকে 2 × 4 = 8 × 16, তার মানে 2⁴ প্রকাশ করা যায়। সো n এর ভ্যালু হচ্ছে 4। এইভাবে আমরা n এর ভ্যালুটা আনবো। অর্থাৎ যে অংশ অবশিষ্ট থাকবে সেই অংশকে 1/2n ফরম্যাটে প্রকাশ করতে হবে। 1/2n ফরম্যাটে যদি প্রকাশ করি তাহলে এটা আসবে 1/2⁴। সো n এর ভ্যালু হচ্ছে 4। সো 4 ইন্টু অর্ধায়ু হচ্ছে চাইছে t½ ইকুয়াল টি কত? 14 মিনিট, যত সময়টা দেয়া থাকবে সেইটা। সো 14 মিনিট, সো t½ ইকুয়াল হবে 14/4, সো 7/2, 7/2 মিনিট। এটা হচ্ছে আনসার।
39 নম্বরে কি প্রবলেম হয়েছে দেখো, এইটা কি পারছো? 41-এর সি হবে, এইটা কি পারছো? 39-এ কি সমস্যা? আচ্ছা, তোমাকে একটা শর্টকাট দেখাইছিলাম। মহাকাশে, আবার দেখো এটা সবাই আবার দেখো, মহাকাশে একদিন পৃথিবীতে 2 দিন, এরকম হইলে ভি ইকুয়াল হচ্ছে √3/2c। মহাকাশে একদিন পৃথিবীতে 3 দিন, এরকম হইলে ভি ইকুয়াল 2√2 বাই, দাঁড়াও, ভি ইকুয়াল হচ্ছে 2√2/3c। দেখতে পাচ্ছ? তারপর মহাকাশে ভর ইকুয়াল m, পৃথিবীতে ভর এটা হচ্ছে 2m। সেক্ষেত্রে আমার ভি এটা হবে √3/2c। আর পৃথিবীতে ভর এটা যদি 3m হয়, ভি ইকুয়াল হচ্ছে 2√2/3c। অর্থাৎ অর্থাৎ মহাকাশের ভর মানে m, এটা যদি 2m0 হয়, আবার দেখো এটা, আচ্ছা এটা পরে আবার দেখাচ্ছি, সমস্যা নেই। এই জিনিসটা তো বুঝছো, এই জিনিসটাও তো বুঝছো, এই শর্টকাটটা একটু মনে রাখতে হবে, এই জিনিসটা তো বুঝছো, রাইট? সো এটা কাটলাম। এবার দৈর্ঘ্যের ক্ষেত্রে চিন্তা করো। দৈর্ঘ্যের ক্ষেত্রে এল এল এটা যদি L0/2 হয়, সেক্ষেত্রে ভি হচ্ছে √3/2c। যদি L0/3 হয়, তাহলে ভি হচ্ছে √3/2c, সরি 2√2/3c, 2√2/3c। ভি ইকুয়াল 2√2/3c। এই জিনিসটা দিয়ে আমরা ম্যাথটা করছিলাম। তো এইটা একটা পাইছিলাম, তারপরে আরেকটা পাইছি হচ্ছে তোমার m ইজ ইকুয়াল টু 2m0, আরেকটা হচ্ছে m ইজ ইকুয়াল টু 3m0। তারপর এই ক্ষেত্রে আমরা পাইছিলাম হচ্ছে v ইকুয়াল √3/2c। এই ক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে v ইকুয়াল 2√2/3c, 2√2/3c। শর্টকাটগুলো দেখছো? এইটা একটা, আরেকটা আছে, সেটা হইলো সময়ের ক্ষেত্রে t ইকুয়াল 2t0, এক্ষেত্রে v ইকুয়াল হচ্ছে √3/2c। তারপর t ইকুয়াল 3t0, v ইকুয়াল 2√2/3c। এইটা একটা শর্টকাট। এই যে এইটা আর এইটা, এই দুইটা কিন্তু একই প্রায়, এই দুইটা জিনিস কিন্তু একই রকম, বাট দৈর্ঘ্যেরটা উল্টা, কারণ দৈর্ঘ্যের সূত্রটা উল্টা, রাইট? আশা করি বুঝতে পারছো। সো এখন এই ম্যাথটা যদি করি, একটি ট্রেনের চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3, তার মানে এল ইজ ইকুয়াল টু L0/3। সেক্ষেত্রে আমাদের ভি কত ছিল? 2√2/3 ছিল, 3c ছিল, রাইট? 2√2/3c ছিল। এখন আলোর দ্রুতির কত গুণ বেগে চলতে হবে? 2√2/3 গুণ, রাইট? বাট অপশনে দেখো কোনোটাই নাই, তার মানে আনসার হচ্ছে ডি। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে রিয়াদ কবির ইয়েস লেখো। ঠিক আছে, আমরা চলো নেক্সটে যাই, যেখানে ছিলাম। 41 নম্বরটা আশা করি বুঝতে পারছো। 41 নম্বরের শর্টকাটটা কি? 41 নম্বরের শর্টকাটটা কি বলো তো? n ইন্টু অর্ধায়ু, n ইন্টু অর্ধায়ু, এটা ইকুয়াল টু সময়। এনটা কি? এনটা হচ্ছে যত অংশ অবশিষ্ট থাকবে, এখানে 1/16 অংশ অবশিষ্ট থাকবে, এটাকে আমার 1/2n ফরম্যাটে নিতে হবে। 2n ফরম্যাটে নিলে আমরা এখান থেকে পাবো 1/2^4, 2 দুগুণ 4, 2 8, 2 16, তার মানে 4টা। সো n ইকুয়ালটা আমি কত পাচ্ছি? 4। সো 4 ইন্টু অর্ধায়ু, 4 ইন্টু t½ ইকুয়াল টু সময় কত দেয়া আছে? 14 মিনিট, 14। সো t½ ইকুয়াল টু পাবো 14/4 ইকুয়াল টু 7/2। সো আমার আনসার হচ্ছে, ওই 7/8 কেন দিছি?
সি হবে তো, 7/2 সি হবে আনসার। ওয়েলকাম রিয়াদ কবির। ঠিক আছে, চলো নেক্সটে যাই। ওকে, কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান মানে ল্যামডা, ল্যামডা এটা ইকুয়াল হচ্ছে 0.01 সেকেন্ড ইনভার্স 1। তার মানে এখান থেকে আরেকটা এমসিকিউ হচ্ছে ক্ষয় ধ্রুবক ল্যামডা এটার যে একক এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স 1, বা তুমি সময় ইনভার্স 1 বলতে পারো, বা সময় ইনভার্স 1। বছরে থাকলে ইয়ার ইনভার্স 1, মাসে থাকলে মান্থ ইনভার্স 1, দিনে থাকলে ডে ইনভার্স 1। আশা করি বুঝে গেছে। ওকে, তাহলে এখানে আমার ল্যামডা দেয়া আছে হচ্ছে 0.01, এর অর্ধায় কত? অর্ধায়ুর সাথে ল্যামডার তোমার যে সম্পর্ক সেটা কিরকম? টি হাফ ইকুয়াল লন টু বাই ল্যামডা। লন টু মানে হচ্ছে 0.693, ল্যামডা কত? 0.01 মানে 10^2। সো 10^2 এটা যদি এই উপরে নিয়ে যাই তাহলে এখানে থাকবে হচ্ছে 100। সো 100 দিয়ে যদি গুণ করি তাহলে 69.3 সেকেন্ড। সো আনসার হচ্ছে সি। ঠিক আছে না? হ্যাঁ, ওকে ঠিক আছে, চলো নেক্সটে যাই। ওকে, আরেকটা শর্টকাটওয়ালা ম্যাথ পাইছি। হাইড্রোজেন পরমাণুর প্রথম বর কক্ষপথের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট হলে এর দ্বিতীয় কক্ষের শক্তি কত? এখানে যে শর্টকাট EN যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাও তাহলে -13.6 ইন্টু 1/n² ইলেকট্রন ভোল্ট। যদি জুলে নিতে চাও EN ইকুয়াল -2.18 ইন্টু 10^18 ইন্টু 1/n² জুল, অর্থাৎ এনতম কক্ষপথের শক্তির যে ফর্মুলা সেইটা। ওকে, এনতম কক্ষপথের শক্তি, তাহলে অপশনগুলো হচ্ছে ইলেকট্রন ভোল্টে, তার মানে আমরা এই সূত্র ইউজ করব। সো ই কোন কক্ষপথ? প্রথম বোর কক্ষের শক্তি এত হলে দ্বিতীয়, সো E2 ইকুয়াল -13.6 ইন্টু 1/2² মানে 4 ইলেকট্রন ভোল্ট। 4 দিয়ে যদি কাটো তাহলে -3×4 12, 16, 4×4 16, 3.4 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট। সো বি হচ্ছে আনসার। বুঝতে পারছো এটা? এই শর্টকাটটা বুঝতে পারছো? যারা যারা বুঝতে পারছো কমেন্ট করে জানাও যে বুঝছি ভাই, বুঝছি ভাই, জানাও। 43 বি। ওকে, চলো নেক্সটে যাই। আবার ওই শর্টকাটওয়ালা একটা ম্যাথ, ধরা যাক কোবাল্ট-60 তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর। কত বছর পর? এবার সময়টা চাইছে। ওই তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1/32 তে হ্রাস পাবে, 32 তে হ্রাস পাবে। এটা বলে নাই যে 1/32 হ্রাস পাইছে, প্রথম অবস্থার 1/32 তে হ্রাস পাইছে, তার মানে এই জিনিসটাই অবশিষ্ট আছে। ভাষা বুঝতে হবে। তো অবশিষ্ট 1/32। সো এইটাকে এন ফরম্যাটে নিতে হবে, রাইট? তার আগে আমরা আমাদের সূত্র লিখি, এন ইন্টু টি হাফ ইকুয়াল টু সময়, রাইট? অবশিষ্ট 1/32 কে আমি যদি 1/2 এ কনভার্ট করি তাহলে এটা কততে আসবে? 2 2 4, 2 8, 2 16, 2 32, তার মানে 5, 1/2 তার মানে n এর ভ্যালু আমি পাচ্ছি 5। সো 5 ইন্টু টি হাফ কত? 5 বছর। সো 5 ইকুয়াল টু টাইম। সো টাইম ইকুয়াল টু হচ্ছে 25। কিসে আসবে বলো? 5 বছরে আসবে, কারণ অর্ধায়ু ইয়ারে আছে, 25 ইয়ার্স। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আমার আনসার হচ্ছে সি। তারপর আসো নেক্সটে যাই। ওকে, সেমিকন্ডাক্টরে আসো। সেমিকন্ডাক্টর থেকে কোনো প্রশ্ন তেমন আসে না, আসে ডোপিং, ডোপ্যান্ট, কোনটা ডোপিং কোনটা ডোপ্যান্ট এগুলো আসে। তারপরে হচ্ছে তোমার রেকটিফায়ার কোনটা, হ্যাঁ এগুলো আসে। জাংশন থেকে আসে, তারপর আসে তোমার সংখ্যা পদ্ধতি থেকে, এখান থেকে বেশি আসে। তারপর আলফা বিটা সম্পর্কে একটু আইডিয়া নিবা, ঠিক আছে? ঠিক আছে, তো এখন দেখো তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কি হয়? তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ তোমার
রোধটা কমে যায়। ওকে, দেখো আমরা একটা সূত্র জানি, আর ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। আরেকটা জানি আর ইকুয়াল আর নট 1 মাইনাস আলফা ডেল থিটা। এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে। আর এইটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে। বোঝা গেছে? এই যে আলফাটা দেখতেছো না, এই যে আলফা, এই আলফা এটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এই জিনিসটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নেগেটিভ হয়। সেমিকন্ডাক্টরে এই আলফা নেগেটিভ হয়, আলফা ইকুয়াল নেগেটিভ। আর পরিবাহীর ক্ষেত্রে আলফা এটা ইকুয়াল হচ্ছে তোমার পজিটিভ। বোঝা গেছে? এই কারণে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমে যায়, আর পরিবাহিতা এটা বেড়ে যায়। বোঝা গেছে ভাই? একটু ফাস্ট করেন। ওকে, ফাস্ট করতেছি, আর 4-5টা আছে, সমস্যা নেই। ওকে, সো পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, পরিবাহিতা কমে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমার আলফাটা নেগেটিভ, তাপমাত্রা বাড়লে রোধ কমে, পরিবাহিতা বাড়ে। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তো আমাদের আনসারটা কত হবে এখানে? আনসারটা হবে এ, রাইট? তো পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের অপদ্রব্য মেশানোকে কি বলা হয়? ডোপিং বলা হয়। ডোপিং বা ডোপায়ন বলা হয়। ওকে, চলো নেক্সটে যাই। বিশুদ্ধতম আকারের একটি পরিবাহীকে অর্ধপরিবাহীকে কি বলা হয়? ইন্ট্রিনসিক বা সহজাত অর্ধপরিবাহী বলে। সহজাত, যেগুলো হচ্ছে ভেজাল মুক্ত, এগুলোকে আমাদের সহজাত অর্ধপরিবাহী বলা হয়। এগুলো বিশুদ্ধ, এগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কারণ এদের মুক্ত ইলেকট্রন সংখ্যা আর হোলের সংখ্যা সমান। এগুলোতে মুক্ত ইলেকট্রন আর হোল সমান, মুক্ত ইলেকট্রন ইকুয়াল টু হোল। এই জিনিসটা এমসিকিউ। সো তোমার সহজাত অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রন আর হোল এই সংখ্যাটা সমান থাকে। বিশুদ্ধতম অর্ধপরিবাহীকে বলা হয় ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী, সহজাত অর্ধপরিবাহী, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, সো এই জিনিসটা হচ্ছে সি। ঠিক আছে? ওকে, এগুলোর সাথে ডোপিং করলে বা অপদ্রব্য মিশালে এগুলো বিদ্যুৎ পরিবহন করে। ওকে, চলো নেক্সটে যাই। নিচের কোনগুলো অর্ধপরিবাহক? আনসারটা জানিয়ে দাও, কোনটা হবে? আনসার হবে ডি। কমেন্টগুলো দেখি তো কে কি করতেছ। ওকে, চলো নেক্সটে যাই। ওকে, এর আনসার হবে জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম, তোমার আর হচ্ছে আর্সেনিক। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে প্রশ্নটা, জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি ব্যবধান কত? এটা 0.3 ইলেকট্রন ভোল্ট। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে 0.3 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। ওকে, বোঝা গেছে? সবাই কি পারছো এটা? এই 49-এর ডি কেমনে হয়? 49-এর ডি কেমনে হয়? ওকে, তো যে এমসিকিউগুলো দেখাইছি এগুলো যদি ঠিকঠাক মতো করতে পারো তাইলে তুমি পরীক্ষায় অনেকটা এগিয়ে যাবা অন্যদের থেকে। আর আমি তোমাদের যে শর্টকাটগুলো দেখাইছি লাস্টের দিকে এসে, এগুলো যদি কেউ বুঝে থাকো ঠিকঠাক মতো আর অ্যাপ্লাই করতে পারো, তাহলে মোটামুটি তুমি অনেক আগে যাবো অন্যদের থেকে। অন্যরা করবে একটা ম্যাথ করবে তোমার ধরো সর্বোচ্চ, যদি মিনিমামও ধরি, সে মিনিমাম হচ্ছে তোমার 40 সেকেন্ড লাগাবে, তুমি লাগাবা 10 সেকেন্ড, 5 সেকেন্ড, প্রশ্ন পড়তে যতক্ষণ লাগে। ওকে, সো দেখে আনসার বলে দিবা। এইরকম পর্যায়ে তোমার যাইতে হবে, শর্টকাট অ্যাপ্লাই করা শিখতে হবে। যারা যে এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইমার আছো যারা, আমি জানি এখানে ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার,
ফার্স্ট টাইমার হইলে আসলে এত কষ্ট করে ক্লাস করতে না। হ্যাঁ, ফার্স্ট টাইমার যারা আসো তারাও একটু ভালো মতো পড়ো, নাহলে আবার সেকেন্ড টাইমার হয়ে যাবে। সো সেকেন্ড টাইমাররা তোমরা যে এ ইউনিটের জন্য ভালোভাবে ফোকাস করো। আর যাদের কালকে ডিইউ এ ইউনিটের পরীক্ষা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, বেস্ট অফ লাক। তোমরা এখন একটু ঘুম দাও, সকালে একটু চোখ বুলাই নিও, আপাতত একটু ঘুমাও। ওকে, সবাই একটু ঘুমাও। আর যারা যে এর জন্য পরীক্ষা নেবা, তোমাদের কিন্তু তোমার মেয়েদের হচ্ছে সম্ভবত 28 তারিখ, ছেলেদের হচ্ছে 29 তারিখ। সেক্ষেত্রে হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আজকে কত তারিখ? ডিসেম্বর 27 চলে আসছে, 12টা 40 বাজে। তো এত রাত পর্যন্ত কষ্ট করে যারা ক্লাস করলা, তাদের যেন তোমার তাদের এত রাত পর্যন্ত কষ্ট করলে তোমরা যেন তোমাদের ফলটা পাও। আহ, যদি কমন না পড়ে ভাই তাহলে আপনার দোষ। ভাই কমন পড়বে, তুমি দেখো কমন পড়বে। ফার্স্ট পেপারে ক্লাস করছো না আপুর, ওখান থেকেও কমন পড়বে, আমার এগুলো থেকেও কমন পড়বে। আমি যে শর্টকাটগুলো দেখাইছি এগুলো সব ভার্সিটিতে ঘুরে ফিরে আসে, কারণ স্যাররা জানে কোনটা শর্টকাট আছে কোনটা শর্টকাট নাই, শর্টকাট থেকেই প্রশ্ন করে। আর তুমি যে বললা আমি ফার্স্ট টাইমার, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি হচ্ছে কালকে ভালোভাবে এক্সাম দিও। ওকে, ভালোভাবে এক্সাম দিও। ওকে, হ্যাঁ, সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া। হ্যাঁ, তোমার জন্য অনেক দোয়া থাকবে, ভালো থাকবো, তুমিও ভালো থাকবা। ওকে, তো যারা হচ্ছে জেইউতে পরীক্ষা দিবা, তোমরা হচ্ছে ই করো, 28 তারিখে আর 29 তারিখে যারা আসবা, আমি হচ্ছে আর টেন্টে থাকবো, বুঝছো? আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্সের টেন্ট থাকবে হচ্ছে শহীদ মিনারের সামনেই। দেখবো মেইন গেট থেকে ঢুকে একদম শহীদ মিনার পর্যন্ত আসতেই একদম শেষ মাথায়, একদম শহীদ মিনারের খাড়া বরাবর, সোজা বরাবর দেখবো আমাদের স্টল আছে, আমাদের টেন্ট আছে। ওখানে চলে আইসো, দেখা হবে না। হুম। হ্যাঁ, থ্যাংক ইউ রিয়াদ কবির ভাই, আপনার ক্লাস করতে অনেক মজা, থ্যাংক ইউ। ফার্স্ট টাইমার, হ্যাঁ, কালকে ভালো মতো এক্সাম দিও, ভালো মতো এক্সাম দিও। হুম। আর যারা যেহেতু পরীক্ষা দিবা, তোমরা আমার সাথে এক হয়ে যাও। ওকে, তো অনেক রাত পর্যন্ত কষ্ট করে ক্লাস নিছি ভাইয়া, তোমরা একটু হ্যাঁ, মানে কি বলবো, তোমাদের থেকে কোনো চাওয়া পাওয়া নাই। তোমরা হচ্ছে ভালোভাবে এক্সাম দাও, এইটাই আমার চাওয়া। ওকে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। তো আজকে এই পর্যন্তই। কষ্ট করতেছি কারণ সবগুলোতে রিজেক্ট খাইছি এই পর্যন্ত। আরে প্রিপারেশন নিতে থাকো, কনফিডেন্স বাড়াও, প্রিপারেশন নিতে থাকো, আমাদের সাথে থাকো, আমরা সামনে আরও সাপোর্ট দিব, ফ্রিতেই সাপোর্ট দিব, সমস্যা নাই। ঠিক আছে, তো আরও এফোর্ট দাও, এফোর্ট দাও। হ্যাঁ, ভাইয়া আপনার ক্লাস করতে আরে এটা তো পড়ছি একটু। ওকে, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকো। আর কোনো জিজ্ঞাসা আছে? ওকে, সমাজবিজ্ঞান বিভাগে আমরা সমাজবিজ্ঞানের সামনেই বসবো, চলে আসিও। আমরা টেন্টে থাকবো, সমস্যা নেই। 28-29 তারিখে চলে আসিও। আবার বলতেছি, মেইন গেট থেকে শহীদ মিনার আসতে শেষ মাথায়, একদম শেষ মাথার দিকে আমাদের পাবা তোমরা। হ্যাঁ, সমস্যা নাই, তোমরা চান্স পাইলে আমাদের কষ্ট সফল হয়ে যাবে। অনেক কষ্ট করতেছেন ভাইয়া, তোমরা চান্স পাইলেই আমরা মনে করো সফল। ঠিক আছে, ঠিক আছে, তো আর জাগিও না, ঘুমাও সবাই। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।